কনস্টিটিউশন কাকে বলে বলেন? হোয়াট ইজ কনস্টিটিউশন? জানেন কনস্টিটিউশন কাকে বলে? নাম শোনার নেই কনস্টিটিউশনের কথা? কনস্টিটিউশন হচ্ছে সংবিধান। সংবিধানের নাম শুনছেন তো? সংবিধান কি? সংসদে সংবিধান দেওয়া হয় বা সংবিধান মানে আইন, এই ধরনের ধারণা অনেকেরই আছে। দুইটা ধারণাই কি ভুল। সংবিধান সংসদে দেওয়া হয় না, সংবিধান আইনও না। আমরা কয়টা এই দুইটা জিনিস আমরা মনে করি সব সময় যে সংবিধান হচ্ছে আইন। এই শাকিল, সংবিধান আইনও না, সংবিধান সংসদেও বানানো হয় না। সংবিধানটা কি তাহলে, বা এই কনস্টিটিউশনটা কি তাহলে? এই কনস্টিটিউশনটা হচ্ছে একটা রাষ্ট্রের গঠনতন্ত্র। একটা রাষ্ট্রের কি গঠনতন্ত্র, মানে একটা দেশ কিভাবে পরিচালিত হবে, হাউ আ স্টেট শুড গভর্ন উইল বি ডিসাইডেড বাই আ কনস্টিটিউশন। একটা দেশের সংবিধান মানে হচ্ছে যেমন প্রত্যেকটা জিনিসের কিছু নীতিমালা থাকে, শৃঙ্খলা থাকে। স্কুলের কিছু নীতিমালা থাকে, দেখবেন এই স্কুল কিভাবে পরিচালিত হবে, কয়টার দিকে পরিচালিত হবে, ওরা লাগে কয়টার দিকে পরিচালিত হবে, কয়টার দিকে স্কুল ওপেন হবে, কয়টার দিকে স্কুল বন্ধ হবে, সবকিছু কি আছে স্কুলের একটা নীতিমালার ভিতরে অন্তর্ভুক্ত না? আচ্ছা ডান। তাহলে সবকিছু স্কুলের নীতিমালার ভিতরে লিপিবদ্ধ। তাহলে আমরা এটাকে স্কুলের নীতিমালা বলতেছি। কি বলতেছি? নীতিমালা। অনেকে ক্লাব ওপেন করে, বিভিন্ন অর্গানাইজেশন ওপেন করে, কোম্পানি ওপেন করে, কোম্পানির নীতিমালা লেখা থাকে কোম্পানির মেমোরেন্ডামে। কোম্পানির কোথায়? মেমোরেন্ডামে। তো ওই যে কোম্পানির গঠনতন্ত্র যেখানে লেখা থাকে, কোম্পানি কিভাবে কাজ করবে, কোম্পানি কি কি ধরনের কাজ করবে, কোম্পানির কতটুকু পরিধি থাকবে, ওই কাজগুলো করে ফেল। ফাইলগুলো আকিব মনে হয় নতুন ফাইল দিচ্ছে। আকিবের ফাইলটা একটু ফোন দিয়ে আকিবের কাছ থেকে নিয়ে রেডি করে দেখ, চেক করে দেখ যে রেজাল্ট না থাকুক, মার্কশিট আছে কিনা, সব এইগুলো আছে কিনা। আর হ্যাঁ, যাদের আছে, আচ্ছা যাদের নাই ওটা ছাড়াই আকিবেরটা পেয়ে যাবি। আর যাদের ইউএল এর রেজাল্টস দেওয়ার কথা কিন্তু দেয় নাই, মনে কর পোর্টালে গিয়ে দেখ ওর সাবজেক্ট কয়টা, কারণ পোর্টালে তো আমরা সাবজেক্ট ওদের আলাদা করে রাখছি। তাহলে কোন কোন সাবজেক্ট, ওই সাবজেক্টের ডকুমেন্ট আছে কিনা রিচেক করে তারপরে এগুলো পাঠাবে, ঠিক আছে? তাহলে খেয়াল করেন, আমি যা বলছিলাম, প্রত্যেকটা অর্গানাইজেশন, প্রত্যেকটা জিনিসের কি থাকে, কিছু নীতিমালা থাকে। আপনার ফ্যামিলি তো কিছু নীতিমালা আছে, কিছু রুলস আছে ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে কে কয়টার দিকে বাসা থেকে বের হবে, কে বাসায় আসবে, সে কি সারা রাত বাসার বাইরে থাকতে পারবে কিনা, নাকি কখন কখন বাসায় আসতে হবে। প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু এরকম কিছু রুলস থাকে। তো এগুলো কি করা থাকে, কোনো জায়গায় বলা থাকে বা কেউ মেনে চলে। যেমন ক্লাবের নীতিমালাগুলো কোনো জায়গায় লিপিবদ্ধ করতে হয়, ক্লাবে মেম্বার কিভাবে যুক্ত হবে, ক্লাবের মেম্বার কিভাবে এক্সিট হবে। কোম্পানির ক্ষেত্রেও সেম যেটা বললাম। তাহলে আমি ক্লাবের ওইটাকে বলতেছি নীতিমালা, কোনো একটা ছাত্র সংগঠনের ওইটাকে বলতেছি গঠনতন্ত্র। যেমন ছাত্র দলের গঠনতন্ত্র, ছাত্র লীগের গঠনতন্ত্র, ছাত্র শিবিরের গঠনতন্ত্র আছে না? সিমিলারলি এটা যখন কোম্পানির গঠনতন্ত্র হয়ে যাবে, ওটার নাম হবে কি? মেমোরেন্ডাম। ওটার নাম কি হবে? তাহলে কোম্পানির যে গঠনতন্ত্রটা, ওইটাকে আমরা মেমোরেন্ডাম বলে ডাকি। তাহলে একটা রাষ্ট্রের গঠনতন্ত্র, একটা স্টেট কিভাবে চলবে, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটা দেশ কিভাবে পরিচালিত হবে, ওইটার গঠনতন্ত্র যেখানে লেখা থাকে সেটাকে আমরা কি বলি? কনস্টিটিউশন। এটাকে বলা হয় সংবিধান। সংবিধান কথাটা কিন্তু আপনার পরিবারের গঠনতন্ত্র নীতিমালার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কোনো অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্রের ক্ষেত্রে ওই গঠনতন্ত্রকে আমরা সংবিধান বলবো না। তাহলে একই জিনিস, একই ফর্মুলা, বা আমরা বলতে পারি একই ক্যাটাগরি জিনিসপত্র, বাট একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেটার গঠনতন্ত্রকে, সেটার রুলসগুলোকে আমরা কি বলি? কনস্টিটিউশন বলি। এখানে বলা আছে কার কতটুকু অধিকার, কে কিভাবে থাকবে। রাষ্ট্রের ভিতরে কে কে থাকে বলেন? একটা রাষ্ট্রে কে কে থাকে? একটা দেশে মানুষ থাকে। কি থাকে? এই মানুষদেরকে পরিচালনা করার জন্য সরকার থাকে। কি থাকে? গভর্নমেন্ট থাকে। এই তো আমরাই তো, তাই না? এই মানুষের ভিতর থেকে কেউ না কেউ সরকার গঠন করবে, বাকি মাস পপুলেশনের দায়িত্ব গ্রহণ করবে। তো এই যে সরকার এবং এই যে মানুষ, কার কতটুকু ক্ষমতা, কার কতটুকু অধিকার, কার কি রাইটস আছে, কার কি রাইটস আছে, এগুলো কোথায় বলা আছে? সংবিধানে বলা থাকবে।
নাও এখন কথা হচ্ছে সংবিধান কি বুঝছি আমরা? যেমন একটা দেশ কখন সংবিধান প্রয়োজন হয়? যখন সে স্বাধীন হয়, তাই না? পরাধীন দেশের কোনো সংবিধান চলে? আচ্ছা, দেশই তো থাকে না। যেমন ধরেন আমরা যখন পাকিস্তানে ছিলাম, আমরা যখন পূর্ব পাকিস্তান হিসেবে যুক্ত ছিলাম, তখন আমাদের পাকিস্তানের সংবিধান অনুযায়ী চলতে হতো, তাই না? যখন আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করলাম, তারপরে আমাদের এই দেশ বাংলাদেশের আলাদা একটা কি লাগছে? সংবিধান লাগছে, একটা গঠনতন্ত্র লাগছে যে আমাদের দেশ কিভাবে চলবে। যেমন আমাদের দেশের সংবিধানে দেখবেন বলা আছে আমরা একটা ধর্মনিরপেক্ষ কান্ট্রি, আমাদের এখানে কোনো ধর্মতান্ত্রিক হবে না, এইটা সংবিধানে বলা যে ধর্মনিরপেক্ষ, সব ধর্মের বর্ণের লোকজন এখানে বসবাস করবে, তারা একে অন্যের সাথে সৌহার্দ্য বজায় রাখবে। ইসলামিক কান্ট্রিগুলো দেখেন, তাদের দেশের ম্যাক্সিমাম যারা ইসলাম মেনে চলে, তাদের দেশের সংবিধান হচ্ছে কোরআন। কোরআনে যা বলছে ওইটাই তাদের আইন, ওইটাই তাদের সংবিধান। নাও সো সেম আমরা এই প্রত্যেকটা দেশে কি থাকে, তার মানে প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্রে কি থাকবে? কনস্টিটিউশন থাকবে। প্রত্যেকটা স্বাধীন দেশের সংবিধান থাকবে। এখন আমি যদি বলি সংবিধান তো বুঝে গেছেন, সংবিধান আসলে জিনিসটা কি? নাও তাহলে সংবিধান কি না? সংবিধান আইন না, সংবিধান সংসদেও পাশ হয় না। সংবিধানকে পরিবর্তন করতে গেলে কোথায় যেতে হয়? সংসদে যেতে হয়। যে সকল দেশে কডিফাইড, আমি আসতেছি এটা পরে, যে সকল দেশে রিটেন কনস্টিটিউশন আছে ওই সকল দেশের। তবে হ্যাঁ, সংবিধান আইন না হলেও সংবিধানের ভিতরে থেকেই বলা থাকে কি কি আইন বানাইতে হবে, কি হবে না। আপনি কোন আইন বানাবেন কি বানাবেন না, এটা কিসের আলোকে হতে হবে? সংবিধানের আলোকে হতে হবে। সংবিধানে কতটুকু অধিকার দেওয়া আছে, ওই অধিকার অনুযায়ী আপনি আইন বানাইতে পারবেন। সংবিধানে যদি কোনো জিনিস নিষিদ্ধ করা থাকে, কোনো কাজকে নিষিদ্ধ করা থাকে, তাহলে ওই কাজের সপক্ষে আপনি কোনো আইন তৈরি করতে পারবেন, বুঝছেন তো? যেমন আমাদের সংবিধানে বলা আছে আমাদের মুসলিম মেজরিটি দেশ, ধর্মনিরপেক্ষ থাকলেও মুসলিমের কোনো আপনার ভাবমূর্তিতে আঘাত করা যাবে না। তার মানে কি যে আপনি সমকামী কোনো আইন বানাইতে পারবেন না। তাহলে আপনি সংবিধানে মুসলিমদের ভাবধারাতে কোনো আঘাত করা যাবে না এটা বলা আছে, আপনি কি সমকামী আইন বানাইতে পারবেন? তাহলে না, আইন বানাইতে ওইটাই যেটা ওইটার ভাবমূর্তিতে কখনো আঘাত করবে না। না, এখন আমরা বুঝি যে সংবিধান কত প্রকার। সংবিধান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন, বা রিটেন বলবো না, আমি এটাকে কডিফাইডও বলতে পারি, এটা রিটেন বলে আর কি। আসলে কি কডিফাইড কনস্টিটিউশন, আরেকটা আনকডিফাইড কনস্টিটিউশন। এই আনকডিফাইড কনস্টিটিউশনকে আমরা কি বলতে পারি? রিটেন কনস্টিটিউশনও বলতে পারি। তাহলে সংবিধান হচ্ছে রিটেন অর কডিফাইড কনস্টিটিউশন। কডিফাইড মানে হচ্ছে, কডিফাইড বলাটা হচ্ছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। কডিফাইড মানে হচ্ছে লিপিবদ্ধ করা। কডিফাইড মানে কি? লিপিবদ্ধ করা। তার মানে যখন কোনো একটা দেশের সংবিধান কোনো জায়গায় বই আকারে লিপিবদ্ধ থাকে, সেটাকে কি বলা হয়? কডিফাইড কনস্টিটিউশন। তাহলে এখন বলেন বাংলাদেশের সংবিধান কি কডিফাইড নাকি আনকডিফাইড? কেন? আমাদের কি আছে? লিপিবদ্ধ বই আছে আমাদের। আমরা সংবিধান খুঁজে পাই কোথায়? একটা বইয়ে, একটা লিপিবদ্ধ বইয়ে। তো এই লিপিবদ্ধ বইয়ে আনাটাকেই কি বলা হয়? এই বইটাতে যে ইনফরমেশনগুলো আছে এটা কি কডিফাইড করা, তাই না? ধরেন আপনি একজন লেখক, আপনি একজন কবি, আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনার গল্প, আপনার কবিতা লিখেছেন। আপনি কখনো খাতায় লিখেছেন, কখনো আপনি ট্রাভেলে ছিলেন তখন ডায়েরিতে লিখেছেন, কখনো আপনি ডায়েরি ছিল না আপনি মোবাইলে লিখেছেন। তাহলে এগুলো কি কডিফাইড নাকি আনকডিফাইড? বিভিন্ন জায়গায় ছত্রভাবে করা। যখন আপনি সকল ইনফরমেশনকে একটা বই আকারে লিপিবদ্ধ করবেন, এই লিপিবদ্ধ করাটাকে কি বলতেছি আমি বারবার? কডিফাইড করা। কি করা? কডিফাইড করা। যখন এটা একটা সিঙ্গেল বুক আকারে রিটেন থাকবে তখন এটাকে বলা হয় কডিফাইড কনস্টিটিউশন। তাহলে পৃথিবীতে আপনি ভারতের কনস্টিটিউশন রিটেন না আনরিটেন? রিটেন। বাংলাদেশ রিটেন, আমেরিকান রিটেন, ইউকের আনরিটেন। হ্যাঁ,
আসতেছি পরে। ইউকে আনরিটেন, ইসরায়েল আনরিটেন, আর কে যেন নিউজিল্যান্ড নাকি কানাডা আনরিটেন। তবে এই একটা দুইটা দেশে আছে কি এগুলা আনরিটেন। তো ইসরায়েল নিয়ে আমাদের কোনো কাম নাই, ওদের সাথে আমাদের নেই। যাই হোক, আমরা ইউকের কথা বলি। সো ইউকের কনস্টিটিউশন কি আনরিটেন, তার মানে ইউকের সংবিধান কোথায় নাই, কোনো বই আকারে নাই। তাহলে আছে কোথায় স্যার? বই আকারে না থাকলে তাহলে কোথায় আছে? আপনি তো লেখকের এক্সাম্পল দিলেন, লেখক একবার বইতে লিখছে, একবার ডায়েরিতে লিখছে, একবার মোবাইলে লিখছে, একবার অমুক জায়গায় লিখছে, তমুক জায়গায় লিখছে। তাহলে এগুলো তো সোর্সেস, তাই না? লেখকের সোর্স না এগুলা। যে আমি একটা কবিতার কথা মনে পড়ছে, ওহো তোমাকে নিয়ে একটা কবিতা লিখছিলাম, কোথায় খুঁজে পাবো? যাও অমুক ডায়েরিতে অমুক পেজে লেখা আছে। ওহো তোমাকে নিয়ে তো একটা কবিতা লিখছিলাম, কোথায় লেখা আছে? মোবাইলে লেখা আছে। তো এগুলো তো বলে দিতে হয় মানুষকে। কিন্তু সে যদি এগুলোকে বই আকারে পাবলিশ করে প্রিন্ট করে বাইরে বের করে, তাহলে কি হয়ে গেল? একদম সলিড কডিফাইড একটা ফর্মে চলে আসলো। তো এই কডিফাইড ফর্মকে আমরা কি বলি? রিটেনও বলি। তো কডিফাইড যখন বলবো, কডিফাইড কনস্টিটিউশন আর রিটেন কনস্টিটিউশন একই জিনিস। আর এইখানে আমরা কি যখন ইউকের কনস্টিটিউশন বলবো, সেগুলোকে আমরা আনকডিফাইড বলবো। যদিও এগুলো বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে রিটেন থাকতে পারে, কিন্তু এক জায়গায় একসাথে লিপিবদ্ধ করা নাই। বুঝে আসছে? তার মানে ইউকের কনস্টিটিউশন কি না? লিখিত না, বা লিখিত থাকলেও বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ড, একটা বই আকারে লিপিবদ্ধ না। এই জন্য এটাকে বলা হয় আনকডিফাইড কনস্টিটিউশন। এখন আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য সোর্স, সোর্স মানে কি? উৎস। হোয়াট ইজ দ্য সোর্স অফ বাংলাদেশ কনস্টিটিউশন? হোয়াট ইজ দ্য সোর্স অফ বাংলাদেশ কনস্টিটিউশন? তো কডিফাইড বুকস। সোর্স কি? ওই যে কডিফাই করা আছে ওই বুকসই হচ্ছে বাংলাদেশের সংবিধান। ওখানে সব লেখা আছে, যারা সংবিধান লিখছে ওখানেই সব দিয়ে দিছে। আপনি ওখানে যান, সব খুঁজে পাবেন। উৎস এখানেই। ইফ আই আস্ক ইউ হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউকে কনস্টিটিউশন, কই যাবেন আপনি? আপনি তো বলছেন আনরিটেন, কোনো সিঙ্গেল বুকস নাই। তাহলে এটা কি খুঁজে বের করা একটু কঠিন না মানুষের জন্য? তাহলে এইটা হচ্ছে এই আনরিটেন কনস্টিটিউশনের ডিসঅ্যাডভান্টেজ। আনরিটেন কনস্টিটিউশনের কি? তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি দাঁড়াইলো? এটা খুঁজে পাওয়া, পাবলিক অ্যাক্সেস কঠিন। আর এখানে এটা খুঁজে পাওয়া কি সহজ। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে ইউকের কনস্টিটিউশন তো একটা বইয়ে লেখা নাই, কিন্তু কোথাও না কোথাও তো লেখা আছে। তাহলে ওগুলো কোথায়? ওগুলো কই? ওগুলো কি? তো ওগুলোকে বলা হয় সোর্স অফ কনস্টিটিউশন। কি বলা হয়? সোর্স অফ কনস্টিটিউশন। সোর্স অফ কনস্টিটিউশন, যে আইনের উৎস। এই সোর্সকে আবার আরও কয়েকটা ভাগে ভাগ করে, আমি ওখানে পরে যাচ্ছি। বাট সোর্স যদি বুঝেন যে ইউকের কনস্টিটিউশন যেহেতু রিটেন না, যেহেতু কোনো সিঙ্গেল একটা ডকুমেন্টের ভিতরে কডিফাইড করা নাই, সিঙ্গেল একটা বুকসে কডিফাইড করা নাই, তাহলে এগুলো কোত্থেকে আমরা পাই? বিভিন্ন সোর্সেস থেকে পাই। নাম্বার ওয়ান সোর্স অফ ইউকে কনস্টিটিউশন হচ্ছে ইউকে পার্লামেন্ট। কি? তাহলে পার্লামেন্টের আইন যখন হয়ে যায়, সেটা কিসের অংশ হয়ে যায়? সংবিধানের অংশ হয়ে যায়। তার মানে পার্লামেন্টের আইন যা, ইউকের আইন যা, ওটাই কি সংবিধান। কোর্ট থেকে যখন জাজমেন্ট বের হয়, বিচারক যখন রায় দেয়, যা রায় দিয়েছে ওইটাই ইউকের সংবিধানের অংশ, ওইটাই সংবিধান। যে আপনি সংবিধান কি দেখতে চান? ওই যে পার্লামেন্টের আইন যেটা আছে ওইটাই আমাদের সংবিধান। জাজমেন্ট, জাজরা যে আইন তৈরি করছে ওইটাই কি আমাদের? তাহলে ওই অংশ বলতে পারেন স্যার সংবিধান মানে কি? আইন। ওটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? ইউকের জন্য প্রযোজ্য। সংবিধান মানে আইন, কারণ ওদের নিজস্ব কোনো সোর্স নাই। ওরা বলে রাখছে যে পার্লামেন্ট থেকে যেটা আসবে এটাই আমাদের সংবিধানের উৎস। পার্লামেন্ট থেকে যে আইন আসবে ওখানে মানুষের অধিকারগুলো সিকিউর করা আছে। জাজের যে আইন আসবে বা ল আসবে, জাজমেন্ট আসবে, ওটাই আমাদের সংবিধানের আইন। আরও বেশ কিছু জিনিসগুলো সোর্সেস আকারে আছে, আমি বলছি। এখন কথা হচ্ছে এই যে সোর্সেসগুলো, এই যে আমরা বলতেছি যে আমাদের ওইটা হচ্ছে আমাদের সোর্স, তার মানে এইটা কি অনেকটা একটু ডিফিকাল্ট হয়ে গেল না? আমরা আগেই বলছি মানুষের খুঁজে পাওয়া, কারণ আইন চেঞ্জ হতে থাকে, জাজেরই চেঞ্জ হতে থাকে। তো এটাকে প্রিডিক্ট করা কঠিন না সহজ? এটা প্রিডিক্ট করা যায় না, মানে অনুমান করা যায় না যে আজকের বিচার একটা হইলো, কালকে আবার যদি আরেক বিচার ঘুরে যায়। আমরা মানুষ অধিকার সম্পর্কে প্রিডিক্ট করতে পারি না, প্রেডিক্ট করা যায় না। কিন্তু এখানে যেগুলো কডিফাইড থাকে সেটা কি করা যায়? প্রেডিক্ট করা যায়। আচ্ছা, আর এগুলা মজার ব্যাপার হচ্ছে ইউকে কনস্টিটিউশন যেহেতু কোর্টের আইনই সংবিধানের উৎস, পার্লামেন্টের আইনই সংবিধানের উৎস, তাহলে এগুলো কি করা যায়?
যখন তখন ইজিলি চেঞ্জও করা যায়। যে আজকে একটা আইন হয়েছে, 2 বছর পরে নতুন একটা আইন হয়ে কি হয়ে যাচ্ছে, পুরাতন আইনটা বাতিল হয়ে যাচ্ছে, তাহলে ইজিলি চেঞ্জ করা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটার জন্য পার্লামেন্টে গিয়ে ভোটাভুটির বা ডিবেটের প্রয়োজন হয় না। তাহলে এইটা ইজি টু চেঞ্জ, তাই না? বা এটাকে আমরা কি বলি, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল টু চেঞ্জ। অন দি আদার হ্যান্ড কডিফাইড কনস্টিটিউশন কি ফ্লেক্সিবল টু চেঞ্জ? কডিফাইড কনস্টিটিউশন খুব রিজিড, খুব সলিড, খুব ফিক্সড। কেন? কারণ এখান থেকে আপনি কোনো সংবিধান চেঞ্জ করতে গেলে পার্লামেন্টে যাইতে হবে, হাইয়েস্ট মেজরিটি নিতে হবে, হাইয়েস্ট মেজরিটি নেওয়ার পর আপনি এটাকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। থিঙ্ক অ্যাবাউট দি চেঞ্জেস অ্যাটেম্পট মেড ইন বাংলাদেশ, যেটাকে আমরা 16 সংশোধনী বলি। সংশোধন করতে চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারে নাই, কারণ মানুষ সেটাকে পছন্দ করে নাই। বা আমাদের যে বিগত সরকারের যে সরকার প্রধান ছিলেন, উনি চাইতেন যে জুডিশিয়ারির যে কন্ট্রোলটা সেটা যেন বাংলাদেশ পার্লামেন্টের উপরে থাকে। কারণ সংবিধানে বলা ছিল 3টা বডি কি থাকবে, আলাদা আলাদা থাকবে, পার্লামেন্ট আলাদা, এক্সিকিউটিভ বডি আলাদা এবং জুডিশিয়ারি আলাদা। তারা সেপারেট থাকবে, ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং যাতে করে রুল অফ ল সিকিউর হবে। কিন্তু সেটাকে পরিবর্তন করতে চাচ্ছিল। আর সেটাকে পরিবর্তন করতে চাওয়া মানে কি, সংবিধানের কথাকে পরিবর্তন করতে চাওয়া, কনস্টিটিউশনের স্টেটমেন্টকে পরিবর্তন করতে চাওয়া। আর ওই পরিবর্তন যদি কোনো কডিফাইড কান্ট্রিতে করতে চায়, তাহলে একটা হাইয়েস্ট মেজরিটি লাগে কোথা থেকে, পার্লামেন্ট থেকে। কারণ পার্লামেন্টই হচ্ছে মানুষের প্রতিনিধিরা বসে। পার্লামেন্টই আমাদের যারা আমাদের সাধারণ মানুষ ইলেকশনের মাধ্যমে ইলেক্টেড মেম্বারদেরকে পার্লামেন্টে বসায়, তো তারা আগে ভোটাভুটি করবে, তারপরে চেঞ্জ করতে পারবে। তার মানে একটু চিন্তা করে দেখেন তো, কডিফাইড কনস্টিটিউশনগুলি কি কম্পেয়ার টু দি আনকডিফাইড কনস্টিটিউশন চেঞ্জ করা ডিফিকাল্ট কি ডিফিকাল্ট না? ডিফিকাল্ট। ওয়ারএস এটা অনেক সহজ, কারণ আজকে একটা জাজমেন্ট দিয়েছে, কালকে একটা জাজমেন্ট দিলে আগের জাজমেন্টটা অবসোলেট হয়ে গেল, বাতিল হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এবং সোসাইটির চেঞ্জের সাথে, সমাজ পরিবর্তনের সাথে সাথে এই সংবিধানগুলো কি হতে থাকে, আপডেট হতে থাকে। যদি এটাকে আপনি ফিক্সড করে না রাখেন, আর ফিক্সড করে রাখলে আপডেট করা যায়। দেখেন এত বছর পরে এসে বাংলাদেশে এসে কি করা হচ্ছে, কি বলা হচ্ছে, সংবিধান বাতিল করতে হবে। কেন বাতিল করতে হবে? কারণ অনেক কিছুই এখনকার সাথে কি করে না, যায় না, ম্যাচ করে না। সো এই জন্য অনেক কিছুর অধিকারের সাথে যায় না। এটা প্রেডিক্টের উপর হচ্ছে অ্যাক্সেস করা, ইজি অ্যাক্সেস। নাও ওকে, না এখন আমি যেটা বলছিলাম যে ইউকের যেহেতু কোনো আনকডিফাইড কনস্টিটিউশন নাই, তাহলে এখানে কি আছে, বিভিন্ন সোর্সেস আছে, তাই না? এই সোর্সেস অফ কনস্টিটিউশনের ভিতরে আমি প্রথমে কি বললাম, এটাকে আবার দুইটা ভাগ করি, একটা হচ্ছে লিগ্যাল সোর্স আর একটা নন লিগ্যাল সোর্স। নন লিগ্যাল মানে এখানে কি বোঝাচ্ছে, লিগ্যাল সোর্স মানে যে সকল সোর্স বাধ্যতামূলক মানুষের জন্য। নন লিগ্যাল সোর্সেস হচ্ছে যেগুলো লিগ্যালি এনফোর্সেবল না বা বাধ্যতামূলক না। কিছু কিছু কাজ, কিছু কিছু জায়গা আছে যে সকল কাজ বা জায়গা বা কোনো কোনো প্র্যাকটিস আমাদের জন্য বাধ্যতামূলক না, বাট সেগুলোও কনস্টিটিউশনের পার্ট হতে পারে। যেমন কনভেনশন, কনস্টিটিউশনাল কনভেনশন, আমি আসতেছি, সেগুলো আমাদের জন্য লিগ্যাল কোনো প্রিন্সিপাল না বা কনস্টিটিউশনাল প্রিন্সিপাল, ওগুলো কোনো লিগ্যাল বাইন্ডিংনেস তৈরি করে না। হাউএভার ওগুলোকে আমরা মেনে থাকি অ্যাজ ইফ এটা লিগ্যালের মতো করেই মেনে থাকি, বাট ওগুলো লিগ্যাল না। লিগ্যাল কোনগুলো, যেমন পার্লামেন্টের আইন, তাই না, অ্যাক্ট অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে আইনের কথা বললেন, তাহলে অ্যাক্ট অফ পার্লামেন্ট লিগ্যাল সোর্স। 2 নম্বর কমন ল। কমন ল কি, জাজদের দ্বারা তৈরিকৃত যে লটা বা প্রেসিডেন্টটা বা কমন ল, কেস লকে বলি, এই কেস ল বা কমন ল। আচ্ছা, তারপরে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল ল। ইউকে যদি কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকে, তাহলে ওই ইন্টারন্যাশনাল ল ইউকের জন্য বা ইউকের মানুষের জন্য সংবিধানের উৎস হিসাবে কাজ করে। যেমন ইউকে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যুক্ত ছিল, একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে, একটা ইন্টারন্যাশনাল লয়ের সাথে, যদিও তারা ব্রেক্সিট হয়ে বেরোয় আসছে, বাট স্টিল এখনও দি কাউন্সিলের সাথে যুক্ত আছে। কার সাথে? দি কাউন্সিলের সাথে। আমরা এটা পড়বো আস্তে আস্তে যে দি কাউন্সিল কি, ইউরোপিয়ান ইউনিয়ন কি, ইনশাআল্লাহ। আচ্ছা, তো ইন্টারন্যাশনাল ল এগুলো কি লিগ্যাল সোর্স। রয়্যাল প্রেরোগেটিভকেও কি ধরা হয়, লিগ্যাল সোর্স ধরা হয়। রয়্যাল প্রেরোগেটিভ মানে হচ্ছে রাজাদের ক্ষমতা, রাজারা যখন কোনো কথা বলে, রাজারা যখন কোনো পাওয়ার এক্সারসাইজ করে, কোনো সিদ্ধান্ত দেয়। আচ্ছা, নন লিগ্যাল রুলসের ভিতরে আছে হচ্ছে কনস্টিটিউশনাল কনভেনশন। কনস্টিটিউশনাল constitutional convention. What does convention mean?
কনস্টিটিউশনাল কনভেনশন কাকে বলে? কনভেনশন আগে আমি একটু বুঝাই ভালো করে যে কনভেনশন কাকে বলে। এই কনভেনশন মানে হচ্ছে, কনভেনশনের জেনারেলি দুইটা মানে হয়। কনভেনশনের একটা মানে হচ্ছে টিপিক্যাল প্র্যাকটিস, কনভেনশনের একটা মানে হচ্ছে টিপিক্যাল প্র্যাকটিস বা ম্যানার্স বা কাস্টম, আমরা যেটাকে প্রথা বলি। হ্যাঁ, কোনো একটা জিনিস, কোনো একটা কাজ মানুষের যখন এটা রীতিমতো প্রচলিত হয়ে যায়, ওই কাজটা সমাজে যখন প্রচলিত হয়ে যায় ওটাকে আমরা কি বলি? প্রথা বলি। প্রথা বলি, ম্যানার্স বলি বা টিপিক্যাল প্র্যাকটিস বলি। যেমন টিচার ক্লাসে আসলে স্টুডেন্টরা দাঁড়িয়ে যায়, এটা কোন আইনে বলা আছে যে স্টুডেন্টদেরকে দাঁড়াইতে হবে? তো আইনে তো বলা থাকে, যদি আইনে বলা থাকে তাহলে এটাও তো বলা থাকার কথা যে যদি কোনো স্টুডেন্ট না দাঁড়ায় টিচার আসলে তাহলে তার শাস্তি হওয়া উচিত, পানিশমেন্ট থাকবে। আছে এই ধরনের কোনো ল? তো কেন দাঁড়ায়? কারণ এটা একটা প্রথা হয়ে গেছে বা একটা ম্যানার্স হয়ে গেছে, একটা 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 কি বলে এটাকে, প্র্যাকটিস হয়ে গেছে, করতে করতে চলে আসতেছে, ছোটোবেলা থেকে করতেছি তাই করে আসতেছি। নাও এরকম যখন বিচারপতি এজলাসে আসে তখন সকল লয়াররা এবং কোর্টে উপস্থিত যারা আছে দাঁড়িয়ে যায়। তো কেউ যদি না দাঁড়ায় তার বিরুদ্ধে কি কোনো আইনত কোনো ধরনের অ্যাকশন নেওয়া যাবে না, ওটা বলা নেই। বাট ওই কোর্টের কি একটা ওখানকার একটা প্রথা, ওখানকার একটা ম্যানার্স। তারপরে মানুষজন বিয়ে শাদী করে যখন, তখন হলুদ দিতে হয়, মেহেদি দিতে হয়, বা হলুদ দিয়ে গোসল করা বা বিয়ে করার আগে, এটা কি কোনো ম্যান্ডেটরি জিনিস? যে কোথাও বিয়ের কোনো আইনে, ইসলামিক বিয়ে বলেন বা অন্য যে কোনো ধর্মের বিয়ে থেকে বলা আছে যে বিয়ের আগের দিন হলুদ না দিলে বিয়ে হবে না? এটা বিয়ে হওয়ার অন্যতম একটা কারণ না। বিয়ে হওয়ার অন্যতম ম্যান্ডেটরি কারণ হচ্ছে তোমাকে স্বীকৃতি দিতে হবে। ইদার তোমার বাবা, আমাদের মুসলিম শরিয়া আইনে যদি বলা হয় যে মেয়ে যদি মুখে কবুল নাও বলে সমস্যা নাই, বাবা যদি তার পক্ষ থেকে তার মেয়েকে কন্যা দান করে থাকে, এবং মেয়েও কবুল বলতে পারে, এতেও কোনো সমস্যা নাই, বা মেয়ে কবুল বলে, তো এইটা কি একটা ম্যান্ডেটরি জিনিস। আপনি কাবিননামাতে সিগনেচার করতেছেন কিনা এটা ম্যান্ডেটরি জিনিস। আপনি কাবিন দিচ্ছেন কিনা, মানে মহারানা দিচ্ছেন কিনা, এটা কি ম্যান্ডেটরি জিনিস। আপনি মহারানা ছাড়া বিয়ে করতে পারবেন না। মহারানা আদায় করাটা বিয়ের একটা অন্যতম পার্ট। হ্যাঁ, আপনি কিছু এখন দিতে পারেন, কিছু বাকি রাখতে পারেন, বাট হলুদ লাগানো, মেহেদি দেওয়া এটা বিয়ের কি না, কোনো পার্ট না, কোনো নেসেসারি ম্যান্ডেটরি কোনো কিছু না। হাউএভার আমরা করি না এটা, তো এটা কি হিসাবে করি? এটা প্রথা হিসাবে করি। অনেকে যারা পালিয়ে বিয়ে করে, কোর্টে গিয়ে বিয়ে করে, তারা কি হলুদ মেহেদি রেখে টাইম আছে? নাই, বিয়ে কিন্তু বৈধ হয়ে যাচ্ছে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই কনভেনশন বলতে আমরা যে মানেটা বুঝি, একটা মানে হচ্ছে টিপিক্যাল প্র্যাকটিস বা ম্যানার্স বা কাস্টমস। ওকে, আমরা মাঝে মাঝে বলি যে দিস ইজ আ কনভেনশনাল ওয়ে অফ টেকিং ক্লাসেস। What is the conventional way of taking classes? Using a pen, using a marker and having a board, যেখানে টিচাররা কি করে, লেখে বুঝায়। So this is a conventional manners বা conventional practice। এটাই একটা চলমান, একটা প্রথাগত প্র্যাকটিস, স্বাভাবিক প্র্যাকটিস, যে মানুষ ক্লাস নিতে গেলে কলম নেয়, বোর্ড নেয়, এভাবেই ক্লাস নেয়, তাই না? এখন একজন কলম খাতায় ক্লাস নেয় না। মনে করেন একজন আপনি এগ্রিকালচার যে পড়াচ্ছে, সে ধান খেতে গিয়ে ক্লাস নিচ্ছে, এইভাবে ধান লাগাও, এটাই পড়া। যে আইনজীবী, যে ল পড়াচ্ছে, সে কোর্টে গিয়ে পড়াচ্ছে, বসে আছে, বলতেছে এই দেখো কোর্টে কীভাবে এজলাসে উঠতেছে। সো এগুলো আনকনভেনশনাল ওয়ে। এখন আর অনেক নতুন টিচিং মেথড বেরোচ্ছে না বাচ্চাদেরকে। আমার বাচ্চা যেখানে পড়ে, ওরা কি করে, ওরা বাসায় কোনো হোমওয়ার্ক রাখে না, ক্লাসেই পড়ে ফেলে, ক্লাসে অ্যাক্টিভিটি করার মাধ্যমে শিখে। তো এটা তো বাংলাদেশের কনটেক্সটে একদম কি নতুন কিছু, হুইচ ইজ আনকনভেনশনাল, যেটা সবসময় হয় না, নতুন কিছু। ক্লিয়ার? তো কনভেনশনের একটা মানে কি, এই টিপিক্যাল প্র্যাকটিস, ম্যানার্স বা যেটা হয়ে আসতেছে দীর্ঘদিন যাবৎ, যেটা হয়ে আসতেছে সেটা। তো এটার আরেকটা মিনিং আছে, যেটা আমরা ওই যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস পড়বো, একটা জিনিস পাবেন আমরা পরবর্তীতে গিয়ে, যে আমরা ইউকে দি কাউন্সিলের সাথে যখন যুক্ত ছিলাম, তো দি কাউন্সিল থেকে একটা কনভেনশন দেওয়া হয় হিউম্যান রাইটসের উপরে, যেটাকে আমরা বলি ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস। একটু দুইটা মিনিং বুঝাই যায় এখানে, পরবর্তীতে আমাদের স্মরণ করাই দিতে সহজ হবে। ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস। নাও এখন এইখানেও তো কি আসছে, কনভেনশন আসছে না? তো এখন এই কনভেনশন বলতে আমরা কি বুঝাচ্ছি? এই কনভেনশনের মানে দাঁড়াচ্ছে হচ্ছে কোনো একটা এগ্রিমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং। এগ্রিমেন্ট বলবো না, এটাকে বলবো আন্ডারস্ট্যান্ডিং। কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং, বা এটাকে আমরা বলতে পারি অ্যাসেম্বলি, বা এখানে আমরা সিটিং বা মিটিং বলি। আমরা কেন এই মিনিংগুলো বললাম এটা পরে বলবো। যেমন আমরা সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, কনভেনশন হল নাম শোনেন নাই? বসুন্ধরা কনভেনশন হল,
এমানুয়েল কনভেনশন হল। এই কনভেনশন হল মানে যেখানে গিয়ে বোঝাপড়া হয়, মিটিং হয়, অ্যাসেম্বলি হয়, আমরা একসাথে যাই, দেখা সাক্ষাৎ করি, ওইটার একটা মানে হচ্ছে এটা একটা কনভেনশন। তাহলে এটা আমাদের কাজে লাগবে পরে, নট নাও। তাহলে আমরা কোত্থেকে এটা বুঝতে আসলাম? কনস্টিটিউশনাল কনভেনশন। তাহলে আমি এতক্ষণ যে অভ্যাসগুলো আপনাকে বললাম, যে ক্লাসে ঢুকলে স্টুডেন্ট দাঁড়াবে, বিয়ের আগে হলুদ দিবে, দিজ আর দ্য কনভেনশনস, দিজ আর প্রথাস। এই প্রথাগুলো কি সাংবিধানিক প্রথা? না। সংবিধান কি এই প্রথাগুলোকে ম্যান্ডেটরি করছে? সংবিধান কি ওই প্রথাগুলো আমাদের জন্য বাধ্যতামূলক করতেছে? সংবিধান কি আমাদের জন্য এটাকে ম্যান্ডেটরি করতেছে? না। তাহলে সংবিধান যে সকল প্রথাকে আমাদের জন্য ম্যান্ডেটরি করতেছে, আমাদেরকে মানতে বাধ্য করতেছে, ওগুলাই কিসের পার্ট হয়ে যায়? সংবিধানের পার্ট হয়ে যায়। সংবিধান কি কি চাচ্ছে আমাদের কাছে? কনস্টিটিউশনাল কনভেনশন কি কি? মোস্টলি পলিটিক্যাল পার্টি যে ধরনের অভ্যাসগুলো করে থাকে, যে ধরনের অ্যাক্টিভিটিগুলো রেগুলার বেসিসে করে থাকে, সেটাকে বলা হয় কনস্টিটিউশনাল কনভেনশন। যেমন 5 ইয়ার্স পরে কি করতে হবে? পার্লামেন্ট ডিসলভ করতে হবে, পার্লামেন্টকে ছেড়ে দিতে হবে, পুনরায় যেন ইলেকশন হয়। এইটা কি একটা কনস্টিটিউশনাল কনভেনশন। এটা কি কোনো আইনে লেখা ছিল? কোনো না, কোনো আপ আনটিল 1949 এর আগ পর্যন্ত এটা স্ট্যাটুট ছিল না। এটা এতদিন যাবৎ কি হিসেবে মানা হইতো? কনভেনশনালি মানা হইতো, যে সবাই 5 বছর পর পর ছেড়ে দেয়, পরের সরকারও 5 বছর পর পরই ছেড়ে দিবে। এইটা পলিটিক্যালি মেনে আসা হয়। এখন কথা হচ্ছে, আপনি যদি না মানেন কি হবে? আপনার উপরে কোনো লিগ্যাল স্যাংশন আসবে না, কিন্তু আপনার পলিটিক্যাল প্রেশার আসবে, পলিটিক্যাল স্যাংশন আসবে। দেশের মানুষ আপনার উপর আস্থা থাকবে না, দেশের মানুষ আপনাকে আর ভোট দিবে না। সরি। তাহলে দেশের মানুষ আপনার উপর আস্থা থাকবে না, আপনাকে আর ভোট দিবে না। তাই মানুষ এই প্র্যাকটিসগুলো বা এই কনভেনশনগুলো কি করে? মেনটেন। যেমন 5 বছর পরে কি দেয়? সরকারকে ছেড়ে দেয়, পার্লামেন্ট ছেড়ে দেয়। কিন্তু যারা ছেড়ে দেয় না, তারা একটা ব্যাড এক্সাম্পল ক্রিয়েট করে, তাই না? আমাদের অনেকে আছে যারা ছেড়ে দেয় না, তারা একটানা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যারাই গণতান্ত্রিক প্র্যাকটিস এইগুলোকে ক্ষমতাকে খাটিয়ে, তারা হয়তো একটা ফেয়ার ইলেকশনের জন্য তাদের ক্ষমতাটাকে হস্তান্তর না করে যদি একচেটি এরকম করতে থাকে, তাহলে একটা ব্যাড প্র্যাকটিস শুরু করে। আর এটা ব্যাড প্র্যাকটিস কীভাবে হয়? তারা রুল অফ লটাকে নষ্ট করে ফেলে, আর এবং আলটিমেটলি সাফারিংটা তাদেরও হয়। তাহলে এই যে 5 বছর পরে ক্ষমতা ছেড়ে দেওয়া, তারপরে হচ্ছে আপনার মিনিস্টাররা ক্যাবিনেটে মিনিস্টাররা প্রাইম মিনিস্টারের কথা মেনে চলা, এগুলো একটা কি? কনভেনশন। মানে এটাও একটা প্র্যাকটিস পলিটিক্যাল, যে প্রাইম মিনিস্টার যখন তার মন্ত্রিসভা নিয়ে বসবে, ক্যাবিনেট নিয়ে বসবে, ওখানে প্রাইম মিনিস্টার যা বলবে সেটাই সকলেই কি দিবে? শুনতে হবে এবং মত দিবে। কি দিবে? এবং এখানে আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে তারা যদি কেউ এটাকে অমত করে, অপছন্দও করে প্রাইম মিনিস্টারের কোনো সিদ্ধান্তকে, বা ক্যাবিনেটে কোনো সিদ্ধান্তকে নেওয়ার জন্য যদি প্রাইম মিনিস্টার এখানে ইনফ্লুয়েন্স করে, বাকিদের অনেকের অপছন্দও হতে পারে। কিন্তু ওখানকার ম্যানার্স হচ্ছে, ওখানকার কনভেনশন হচ্ছে, অপছন্দ হলেও তুমি এটাকে কি করতে পারবে না? রিফিউজ করতে পারবে না, বা অপছন্দ হলেও তুমি এটাকে ডিনাই করতে পারবে না। তোমাকে অবশ্যই এখানে ইউনানিমাসলি সিদ্ধান্ত দিতে হবে, পক্ষেই সিদ্ধান্ত দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু সময় যদি প্রাইম মিনিস্টার পক্ষে বিপক্ষে দুই জায়গায় সিদ্ধান্ত চায়, তাহলে ক্যাবিনেটের মেম্বাররা বিপক্ষেও কথা বলতে পারে। আদারওয়াইজ জেনারেলি কনভেনশনের ভিতরে প্রাইম মিনিস্টারের কথাই সবাই মেনে চলবে, এবং এই জিনিসগুলো গোপন রাখবে, এবং বাইরে এটা কি করবে না? প্রকাশ করবে না। যতটুকু প্রাইম মিনিস্টার প্রয়োজন মনে করবে বলার, সেগুলো সে বাইরে প্রকাশ করতে পারে। এছাড়া কোনো ক্যাবিনেট মেম্বার ক্যাবিনেটে টেকেন সিদ্ধান্ত, ক্যাবিনেটে ডিসকাসড কোনো সিদ্ধান্ত, কোনো ডিসিশন বাইরে ডিসক্লোজ করতে পারবে না। তো এটাকে আমরা বলি ইউনানিমিটি প্রিন্সিপাল, মানে সবাই ঐক্যমতের ভিত্তিতে তার কথা মেনে নিবে। 2, কনফিডেন্সিয়ালিটি প্রিন্সিপাল, এগুলোকে বাইরে গোপন রাখবে, বাইরে বলবে না। তো এগুলো কি একটা, এগুলো যদি আপনি ধরেন, ফর এক্সাম্পল আপনি যদি দ্বিমত করেন, আপনার বিরুদ্ধে কি আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে? না। তার মানে এটা কোনো লিগাল সোর্সেস না, বা কোনো লিগাল রুলস না, বাট এটা একটা কনভেনশনাল প্র্যাকটিস। এটা এমনভাবে মেনে চলা হয় যে এখানে যদি মনে করেন সেটা মানলো না, ফর এক্সাম্পল ক্যাবিনেটে বসে প্রাইম মিনিস্টারের কথা শোনাটা একটা কনভেনশন। হাওয়েভার আমি শুনলাম না, আমাকে কি প্রাইম মিনিস্টার আইনের আওতায় বিচার করতে পারবে যে তুমি এই আইন ভঙ্গ করেছো? না, আমি কোনো আইন ভঙ্গ করি নাই। হাওয়েভার প্রাইম মিনিস্টারের এই কথা না শোনাতে আমি একটা স্যাংশন সাফার করতে পারি। স্যাংশনটা কি? প্রাইম মিনিস্টার বললো তুমি মন্ত্রিসভা থেকে বের হয়ে যাও, তোমার মন্ত্রিসভায় বসার অধিকার নেই। তাহলে এটা কি আপনার কাছে স্যাংশন মনে হয় না? আচ্ছা, তারপরেও যদি আপনি ঘাটতারামি করেন, ডিনাই করেন, রিলাক্টেন্ট থাকেন এটা মেনে নিতে, প্রাইম মিনিস্টার আপনাকে দল থেকেও বহিষ্কার করতে পারে বেসড অন ডিসঅবিডিয়েন্স।
আপনাকে প্রাইম মিনিস্টার যদি দল থেকে বহিষ্কার করে দেয়, তাহলে আপনি তার এমপিত্ব বা আপনার যে ক্ষমতাটা ছিল সেটা আর আপনার থাকছে না। তো মানুষ কি চাইবে এটা? কেউ কি চায় এটা? না, চায় না। সো এই জিনিসগুলো কি করা হয়? মেনে চলা হয়। তো আরও অনেকগুলো কনভেনশন আছে, আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো, এটা একটা আলাদা চ্যাপ্টারও আছে কনস্টিটিউশনাল কনভেনশন, তখন আমরা দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে এখানে কনস্টিটিউশনাল কনভেনশন আছে, আবার কনস্টিটিউশনাল প্রিন্সিপাল। কনস্টিটিউশনাল প্রিন্সিপাল, কনস্টিটিউশনাল প্রিন্সিপালও কি আমার সংবিধানের একটা সোর্স। এটা কি সোর্স? নন লিগ্যাল সোর্স। তাহলে প্রিন্সিপাল কাকে বলে? হোয়াট ইজ কনস্টিটিউশনাল প্রিন্সিপাল? প্রিন্সিপাল মানে হচ্ছে ডক্ট্রিন, থিওরি। প্রিন্সিপাল মানে ডক্ট্রিন বা থিওরি, কোনো ফিলোসফার রাইটার্সদের কোনো তত্ত্ব, যে তত্ত্বগুলো আমাদের দেশে ইউকেতে বা কোনো একটা স্টেট এগুলোকে কি করেছে? অ্যাডপ্ট করেছে, তার ভালো লেগেছে, তার সে পছন্দ করেছে, তখন এটাকে সে কনস্টিটিউশনাল সাংবিধানিক প্রিন্সিপাল হিসেবে ডিক্লেয়ার করেছে। যেমন ওয়ান অফ দি মোস্ট 3 সাংবিধানিক প্রিন্সিপাল হচ্ছে, নাম্বার 1 হচ্ছে পার্লামেন্টারি সুপ্রিমেসি। নাম্বার 1 কি? আমি প্রথমে আসি, এটার পরে এটার আগে আসি হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। কি? সেপারেশন অফ পাওয়ার। তার মানে আমরা যে বলেছিলাম যে একটা স্টেটের 3টা অর্গান থাকে, একটা হচ্ছে লেজিসলেচার হুইচ ইজ পার্লামেন্ট, এক্সিকিউটিভ বডি অ্যান্ড জুডিশিয়ারি। তাহলে এই যে সেপারেশন অফ পাওয়ার, এটা একটা প্রিন্সিপাল। এটা কে বলেছে? সেপারেশন অফ পাওয়ারের যে থিওরিটা, এটা একটা ফিলোসফার একটা থিওরি দিয়েছে যে আমাদের 3টা অর্গান কি থাকবে? কমপ্লিটলি আলাদা থাকবে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক কান্ট্রিতে। আর 3টা জিনিস যদি আলাদা থাকে, সেপারেট থাকে, তাহলে ও দেশে কি থাকবে? রুল অফ ল থাকবে। স্যার বিংহাম রুল অফ ল নিয়ে তথ্য দিয়েছে, রুল অফ ল কেন থাকবে? এগুলো হচ্ছে এমন কিছু প্রিন্সিপাল যা একটা দেশ, একটা স্টেট এটাকে তাদের কনস্টিটিউশনের পার্ট করে নিয়েছে, মানে এটা তাদের জন্য বাধ্যতামূলক করে নিয়েছে যে আমার দেশের অর্গানগুলোকে কি রাখতে হবে? সেপারেট রাখতে হবে, আলাদা রাখতে হবে। না, তাহলে আমাদের কি গেল? সেপারেশন অফ পাওয়ার গেল, রুল অফ ল গেল, আরেকটা হচ্ছে পার্লামেন্টারি সুপ্রিমেসি। আরেকটা কি? পার্লামেন্টারি সুপ্রিমেসি। পার্লামেন্টারি সুপ্রিমেসি মানে কি? এই যে 3টা অর্গানের কথা যে বললাম, 3টা অর্গানের কথা বললাম, পার্লামেন্ট বা লেজিসলেচার, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, এই 3টা অর্গানের ভিতরে কে সুপ্রিম হবে? না, এই 3টার ভিতরে কে সুপ্রিম হবে? পার্লামেন্ট সুপ্রিম হবে। কেন পার্লামেন্ট সুপ্রিম হবে? কারণ এই 2টা বডিতে যারা বসে তারা কি? সিলেক্টেড। আর এখানে যারা বসে তারা তো ইলেক্টেড। তো এখানে তো মানুষের প্রতিনিধিরা বসতেছে, এমপিসরা বসতেছে। সো তারা যেহেতু ইলেক্টেড, মানুষের ভোটে, সিটিজেনদের ভোটে তারা নির্বাচিত, তাই তাদের দিক থেকে আসা সিদ্ধান্ত, আসা ল উইল টেক দি প্রিভিলেজ। তারা এখানে কি থাকবে? সুপ্রিম থাকবে। তো এখন এই যে প্রিন্সিপালগুলো, এগুলো কিসের পার্ট হয়ে গেছে? সংবিধানের পার্ট হয়ে গেছে। যাই হোক, আমি এগুলো বলা উদ্দেশ্য না, এগুলো আমাদের আলাদা আলাদা ডিফারেন্ট চ্যাপ্টার্স থাকবে, তো আমরা তখন ডিটেলসে আলোচনা করবো ইনশাল্লাহ। হাউএভার আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে ইউকের কনস্টিটিউশন মানে জেনারেলি কনস্টিটিউশনের মানে আমরা দেখেছি কনস্টিটিউশন কয় ধরনের হয়? একটা হচ্ছে কডিফাইড আর একটা আনকডিফাইড। আমরা কডিফাইড কনস্টিটিউশনকে রিটেন কনস্টিটিউশনও বলতে পারি, আমরা আনকডিফাইড কনস্টিটিউশনকে আনরিটেনও বলতে পারি। হাউএভার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আনকডিফাইড বলা, কারণ আনকডিফাইড কনস্টিটিউশনগুলো বিভিন্ন, এই যে সোর্সেসগুলো বললাম, এই অ্যাক্ট অফ পার্লামেন্ট কি লিখিত না? কমন ল কি লিখিত না? ইন্টারন্যাশনাল ল কি লিখিত না? রয়্যাল প্রেরোগেটিভটা হয়তো ওইভাবে লিখিত না, ওরাল প্র্যাকটিস। কনভেনশনগুলো ওইভাবে হয়তো বা সব জায়গায় লিখিত না, বাট এখন অনেক কনভেনশন লিখিত করা হচ্ছে, ওইটা আমরা আইনের অংশ। প্রিন্সিপালগুলো লিখিত। সো দেখেন, কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় লিখিত বা অলিখিত। তো যে সকল জিনিসগুলো লিখিত আছে, একটা জায়গায় লিখিত নাই, যেহেতু পার্লামেন্ট আর জাজমেন্ট এক জায়গায় তো লেখা থাকবে না, এটা আলাদা আলাদা ডকুমেন্টস বের হবে। এই কারণে এটাকে আমরা কি বলতে পারি? আনরিটেনও বলতে পারি বা আনকডিফাইড বলতে পারি। তাহলে আমরা এটা দেখার সাথে সাথে ইউকে যেহেতু আনকডিফাইড কনস্টিটিউশন আছে, তাদের যেহেতু কোনো নির্দিষ্ট বুকস নাই, সোর্স নাই, তাহলে আমরা নির্দিষ্ট কোনো কডিফাইড সোর্স নাই, তাহলে আমরা দেখলাম যে আসলে এদের সোর্সগুলো কোত্থেকে আসে? 2টা ডিফারেন্ট সোর্স থেকে আসে। একটা হচ্ছে লিগ্যাল সোর্সেস আর একটা নন লিগ্যাল সোর্সেস। অ্যাক্ট অফ পার্লামেন্ট, কমন ল, ইন্টারন্যাশনাল ল, কনস্টিটিউশনাল কনভেনশন, কনস্টিটিউশনাল প্রিন্সিপাল অ্যান্ড এভরিথিং। ক্লিয়ার কনস্টিটিউশনের পার্টটা? ডান? ওকে। না, আমরা তাহলে আমাদের যেহেতু মে 2026-এর ব্যাচে আমাদের কি লাগবে? এমসিকিউ লাগবে হচ্ছে চ্যাপ্টার 2 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত। সো টোটাল 5টা টপিক। সো আমাদের মাথায় রাখতে হবে
এমসিকিউকে যদি আমরা গো থ্রু করতে পারি এভাবে যে আমার সাবজেক্ট গাইডের এভরি সিঙ্গেল লাইনকে আমরা টাচ করে যেতে পারি এবং এখান থেকে এমসিকিউগুলো তৈরি করে যেতে পারি, তাহলে আমাদের আর এমন কোনো জায়গা থাকবে না যে আমাদেরকে কোশ্চেন করে আটকাইতে পারবে। হাওয়েভার এরপরে হয়তো বা আপনি ভিএলইর বিভিন্ন এক্সেস বা টেক্সট বুক থেকে এই রিলেটেড কোনো কিছু দেখতে পারেন, বাট যেহেতু সাবজেক্ট গাইডের বা মডিউল গাইডের চ্যাপ্টারগুলোকে এখানে মেনশন করা হয়েছে, ইউএল মোস্ট প্রবলি এখান থেকে প্রশ্নগুলো বেশি করবে। যেহেতু আমাদের অলরেডি এমসিকিউতে আমরা এলএসএম এর গতবারের ছেলে পেলে এমসিকিউতে এক একজন 23টা 24টা 25টা করে ক্যারেক্ট করেছে। সো আমাদের টার্গেটে থাকবে হচ্ছে 25টাতে 25টাই যেন ক্যারেক্ট করা যায় ইনশাআল্লাহ। আসিফ আসসালাম, হ্যাঁ কি অবস্থা, কেমন হলো? মাশাআল্লাহ, যেগুলো বলছিলাম সেগুলো আসছে? এফএমবি, এফএমজি, এফএমএস তিনটাই আসছে না? এসে প্রবলেম? তা আমি তোর কি বলছিলাম তাহলে, যে চারটা বলছিলাম যে ডিরেক্ট ইফেক্ট, এফএমজি, এফএমএস, এফএমপি সবগুলো থেকে আসছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, চমৎকার, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, ওকে নাও দেখেন আমরা ইন্ট্রোডাকশন থেকে শুরু করি। দেখেন আপনি এমসিকিউ লেখা শুরু করেন। হ্যাঁ, আমরা এমসিকিউ লেখা শুরু করব একদম চ্যাপ্টারের প্যারাগ্রাফগুলোকে মেনশন করে করে, এবং পরবর্তীতে এগুলো আমরা লিখে আমাদের খাতায় লিখে আমরা শেষ করে ফেলবো। সো ডু নট ট্রাই টু মেক এমসিকিউ ফ্রম চ্যাট